সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHS এর টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G10 পেজের যতগুলো লজিক আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করতে হবে। 1. যারা মন্দিরে যায় তারা সকলেই ধার্মিক নয়। দেখো সকলেই আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে মন্দিরে যাওয়া ব্যক্তি, মন্দিরে যাওয়া ব্যক্তি নয় ধার্মিক। উদ্দেশ্য হবে অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 2. অল্প ছাত্রই সাহসী। দেখো অল্প আছে, আয় অথবা ও বচন। সদার্থক হলে আয় বচন, নয়ার্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য ছাত্র, তাহলে কোনো কোনো ছাত্র হয় সাহসী। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 3. খুব কম ছাত্রী বুদ্ধিমতী। দেখো খুব কম আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন আর নয়ার্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য ছাত্রী, তাহলে কোনো কোনো ছাত্রী নয় বুদ্ধিমতী। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। 4. মানুষ কখনোই পূর্ণ নয়। দেখো কখনোই নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। উদ্দেশ্য মানুষ, তাহলে কোনো মানুষ নয় পূর্ণ। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা বিবর্তিতের আবর্তিত রূপ দেখাও। 1. দেখ প্রতারকরা কখনোই সুখ পায় না। কখনোই নয় আছে, তাহলে কী হবে? ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। প্রতারক নয় সুখ পাওয়া ব্যক্তি। দেখো প্রথমে বিবর্তন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে, তাহলে পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হয়, তাহলে প্রতারক গুণের পরিবর্তন হবে, হয় অ সুখ পাওয়া ব্যক্তি। পাশে লিখব বিবর্তিত। এবার যেটা বিবর্তিত বচন হলো একে আবর্তিত করব, তাহলে একে আবর্তিত করলে এ থাকলে আয় বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো
কোনো, দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় কী হবে, স্থান পরিবর্তন করবে। তাহলে অসুখ পাওয়া ব্যক্তি হয় প্রতারক। পাশে লিখব আবর্তিত। 2, অধিকাংশ মানুষই স্বার্থপর। দেখো অধিকাংশ আছে, আয় অথবা অবচন হয়। সদার্থক হলে আয় বচন, নয়ার্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে মানুষ, তাহলে মানুষ হয় স্বার্থপর। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্যপদ এক হবে মানুষ, গুণের পরিবর্তন হবে নয়, বিধেয় পদের আগে অস্বার্থপর। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করতে হবে। এবার আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। 3, বিজ্ঞানীরা সকলে প্রগতিশীল। দেখো সকলে আছে, সদার্থক আছে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল বিজ্ঞানী হয় প্রগতিশীল। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে বিজ্ঞানী গুণের পরিবর্তন হবে নয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অপ্রগতিশীল। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, তাহলে অপ্রগতিশীল। পাশে লিখব ব্যক্তি নয় বিজ্ঞানী। এর পাশে লিখব আবর্তিত। 4, স্বল্প সংখ্যক শিক্ষকই রাগী। দেখো স্বল্প সংখ্যক আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন, অনর্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য হচ্ছে শিক্ষক, কোনো শিক্ষক নয় রাগী। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে শিক্ষক গুণের পরিবর্তন হবে হয়, বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অরাগী। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে অরাগী ব্যক্তি হয় শিক্ষক। পাশে লিখব আবর্তিত।
সি দাগ, আদর্শ আকারে রূপান্তরিত করে বৈধতা নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে দেবে, নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিজ্ঞানসম্মত আকারে সাজিয়ে মূর্তি আর সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। এক দাগ, ন্যায়টি এত কঠিন যে সমাধান করা যায় না। দেখো এখানে একটা বাক্য আছে, আর আমরা জানি যদি একটা বাক্য থাকে, যদি নঙর্থক হয়, তাহলে আমরা ই এ আকারে সাজাবো। আর যদি সহার্থক হতো তাহলে তিনটেই আমরা এই বচন লিখতাম। যেহেতু নঙর্থক আছে, প্রধান আশ্রয় বাক্য ই বচন লিখব, অপ্রধান আশ্রয় বাক্য এ বচন লিখব, আর সিদ্ধান্ত ই বচন লিখব। তাহলে প্রথমে মাঝের বাক্যটা লিখে নেব, ন্যায়টি এত কঠিন যে সমাধান করা যায় না। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য লিখব যে ন্যায়টি হয়, দেখো এখানে এত আছে, তাহলে এতর পরিবর্তে আমি কী লিখব, অত্যন্ত কঠিন। সিদ্ধান্ত লিখব ন্যায়টি নয়। দেখো সমাধান করা যায়, তাহলে ন্যায়টি নয় সমাধান যোগ্য। তাহলে প্রধান আশ্রয় বাক্য লিখতে হবে অত্যন্ত কঠিন আর সমাধান যোগ্য দিয়ে ই বচন লিখব। তাহলে কোনো অত্যন্ত কঠিন বিষয় নয় সমাধান যোগ্য। তাহলে এখানে আমরা বিষয় লিখব। তাহলে এবারকার চিহ্নিত করা, দেখো ন্যায়টি আছে পক্ষপথ এস, সমাধান যোগ্য সাধ্যপথ পি। ন্যায়টি এস, সমাধান যোগ্য পি, আর অত্যন্ত কঠিন বিষয় এম, অত্যন্ত কঠিন বিষয় এম। তাহলে সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, আর না মানলে অবৈধ হবে। তাহলে প্রথম নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো, M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনে কি হয়, উভয় পদ ব্যাপ্য হয়। এ বচনে উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। ই বচনে উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ দেখো অত্যন্ত কঠিন বিষয় প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টি নিয়ম মানলে কী হবে, যুক্তিটি বৈধ। তাহলে এই যুক্তিটি হচ্ছে বৈধ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান লিখতে হবে। তাহলে আমরা মূর্তি বলে পয়েন্ট করে লিখব মূর্তি। তাহলে মূর্তি কোনগুলো হবে, বচন 3টে হচ্ছে কি মূর্তি, ই এ ই, মূর্তি। মূর্তি কি, মূর্তি কাকে বলে, বলছে নিরপেক্ষ ন্যায় গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিন্যাস পাওয়া যায় তাকে মূর্তি বলা হয়। তাহলে এবার আমরা সংস্থান আঁকব। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম পি, তাহলে আমরা প্রথমে এম লিখব, আর পরে কি লিখব, পি লিখব। অপ্রধান আশ্রয় বাক্যে এস এম, এস এম, আমরা এম এম এ কী করবো, যোগ করব। কোন সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে দোষ কি, দোষ হচ্ছে নেই।
তাহলে এবার পয়েন্ট করতে হবে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তির নাম। তাহলে বৈধ মূর্তির নাম কী হবে? দেখো ই হলে এর বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, CELARENT। আর প্রত্যেকটা বচনের নিচে কী করবো? আন্ডারলাইন করে দেবো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা যদি লিখতে পারো তাহলে তোমরা এখান থেকে 4-এর 4 পাবে। 2, বিবেকানন্দ অবিবাহিত এবং ধর্ম সংস্কারক ছিলেন, সুতরাং অধিকাংশ ধর্ম সংস্কারই অবিবাহিত ছিলেন। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরের বাক্য, অধিকাংশ ধর্ম সংস্কারকই অবিবাহিত ছিলেন। কি বচন হবে? দেখো অধিকাংশ আছে, আয় বচন। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলেপ করে। কি বচন? আয় বচন। কোনো কোনো ধর্ম সংস্কারক হয় অবিবাহিত। দেখো প্রথমে আমরা এখান থেকে দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম, একটা পদ পক্ষপদ পেলাম এস, আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজবো এই ধর্ম সংস্কারক আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা কি হবে? অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো আছে বিবেকানন্দ অবিবাহিত এবং ধর্ম সংস্কারক, তার মানে কি? বিবেকানন্দ অবিবাহিত এবং কি বিবেকানন্দ ধর্ম সংস্কারক। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য হবে এ বচন। সকল হবে না, কারণ কি বিবেকানন্দ একটা বিশিষ্ট পদ বা ব্যক্তি। তাহলে লিখব বিবেকানন্দ হন ধর্ম সংস্কারক। আর প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন, বিবেকানন্দ হন অবিবাহিত। তাহলে এবার কাজ চিহ্নিত করা। ধর্ম সংস্কারক হচ্ছে পক্ষপদ এস, অবিবাহিত সাধ্যপদ পি, বিবেকানন্দ হেতুপদ এম, বিবেকানন্দ হেতুপদ এম। তাহলে সাজানো হয়ে গেল, চিহ্নিতকরণ করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, আর না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেক নাই 3টি পদ থাকে, 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, আয় বচনে উভয় পদ কি হয়? অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো হেতুপদ বিবেকানন্দ দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ ধর্ম সংস্কারক, দেখো একবারও ব্যাপ্য হয়নি, নিয়ম মেনেছে। আবার দেখো সাধ্যপদ অবিবাহিত, একবারও ব্যাপ্য হয়নি, তাহলে কি এটা নিয়ম মেনেছে। তাহলে এই যে 5টা নিয়ম মানলো, তাহলে এই 5টা নিয়ম মানলে কী হবে? যুক্তিটি বৈধ হবে। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা মূর্তি লিখব, মূর্তি পয়েন্ট। তাহলে মূর্তি কী হবে? বচন 3টি, এ এ আই। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে আছে পি,
তাহলে অপদানাশ্রী বাক্য আছে এম, তারপরে এস, আমরা এম এ যোগ করব। কোন সংস্থান এটা? তৃতীয় সংস্থান, তৃতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে দোষ কি? দোষ হচ্ছে নেই। এবার পয়েন্ট হবে ব্যাখ্যা। উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। তাই তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির নাম হবে ডা রাফ টি। আর বচনের নিচে কী করব? আন্ডারলাইন। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।